বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক রাশেদ আহমেদ এবং অর্থনীতি বিশ্লেষক সাইফুল হোসেন। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করার আগে আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই দর্শক। প্রথমে যে বিষয়টি আছে যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে সমাবেশ হয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি বলেছেন সেখানে যে বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল, দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সরকারে পরিচিত হয়ে উঠেছিল, সে সময় ছিল গভর্নমেন্ট অফ দ্য মাফিয়া, বাই দ্য মাফিয়া, ফর দ্য মাফিয়া। এবং তিনি আরও বলেছেন মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনও সক্রিয়। এমন মন্তব্য করে তারেক রহমান তিনি আরও বলেছেন যে তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, এই কথাটিও তিনি বলেছেন, এবং জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে। এবং একই সাথে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতামূলকও হতে হবে অথবা তাদের থাকতে হবে। এই হচ্ছে বিষয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি যেটি বলেছেন, অনেক কথাই বলেছেন, এর মধ্যে আরেকটি বিষয় তিনি বলেছেন যে দেশে 2.5 কোটি ভোটার বেড়েছে কিন্তু তারা কেউ ভোট দিতে পারেনি। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আমি আসবো আপনাদের কাছে রাশেদ আহমেদ। তার আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি একটু ছোট করে জাস্ট বলে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, একথা জানিয়েছেন বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এবং শুধু তাই নয়, শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়ে এখনো পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়নি, একথাও তিনি জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন যে আমরা অফিসিয়ালি কিছু জানি না। আরেকটি বিষয়, ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় এমনটা মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই, একই সঙ্গে বাংলাদেশে যা ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়, এমনটা তিনি মন্তব্য করেছেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং দেশে যে চলমান পরিস্থিতি বাংলাদেশে তা নিয়ে দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয়ে প্রার্থনা করা সহ 2টি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশে মঙ্গলবার দলটির যে ভেরিফাইড ফেসবুক পেজ একটি পোস্টের মাধ্যমে তারা এই নির্দেশনা দেয়। এই পোস্টে যা বলা হয়েছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে, তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে। এবং নির্দেশনায় বলা হয়েছে যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা, আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। এবং আরও বলা হয়েছে যদি সাধারণ ডায়েরিও করতে দেয়া না হয় আমরা জাতিসংঘের তদন্ত টিমে, অর্থাৎ তাদেরকে বলা হয়েছে জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেওয়া হবে, এটি বলা হয়েছে। এবং এছাড়া তারা বিভিন্ন ঘটনার তদন্ত বিচার দাবি করেছেন। আরেকটি ঘটনা বলে আমি আলোচনায় চলে যাব ছোট্ট করে, সেটি হচ্ছে যে আলাদা মামলায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে সভাপতি শাহরিয়ার কবির, এছাড়া সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবুকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হয়, পরে আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ছিল কিছু তথ্য এবং আমাদের আলোচনাতেও বিষয়গুলো ঘুরে ফিরে আসবে। এছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে একজন অর্থনীতি বিশ্লেষক রয়েছেন, অর্থ পাচার, বিদেশ থেকে অর্থ কীভাবে আনা যায়, ঋণ খেলাপি, এই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম জনাব রাশেদ আহমেদ, এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকগুলো কথা বলেছেন, আপনি হয়তো তার বক্তব্য কিছুটা শুনেছেন আজকে। এর মধ্যে তিনি একটি কথা বলেছেন যে দেশে 2.5 কোটি ভোটার বেড়েছে কিন্তু তারা কেউ ভোট দিতে পারেনি। এবং এই যে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে ছাত্র জনতার গণ আন্দোলন আমরা দেখলাম, এই সময় কিন্তু বহু মানুষের মধ্যে আমরা একটা ক্ষোভ দেখেছি যে তাদের অনেকেই বলেছেন যে আসলে ভোটের বিষয়টি। এবং আপনি কি মনে করেন যে এই যে গত 3টি নির্বাচনে বাংলাদেশের অনেক মানুষ ভোট দিতে পারেনি, তারা যেটি বলছেন এই যে ক্ষোভ
গত সরকারের প্রতি, এটি একটি অন্যতম কারণ। আরও অনেক কারণ রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যরকম কারণ। আর এই যে দেশের মানুষের রাজনৈতিক দলগুলোর নির্বাচনে যাওয়ার অথবা ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে যত দেরি করবে দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। এই বিষয়ে আপনি কি মনে করেন? জি জনাব রাশেদ, আপনার সাউন্ডটা সম্ভবত অফ করা আছে, সাউন্ডটা কাইন্ডলি যদি অন করেন। জি বলুন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে দেশের মানুষ গত কয়টি নির্বাচনে ভোট দিতে পারেনি, সেটি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সেটি একদিকে আমরা ভোটের বিশ্লেষণ যদি করি 2014, 2018 এবং 2024 সর্বশেষ যেটি নির্বাচন হলো, সেখানে ভোট এর যে মানে গড় যে কাস্টিং এর যে হিসেব ছিল তা খুবই কম। এটাই বোঝা যায় যে মানুষ ভোট দিতে পারেনি। একটি হচ্ছে কি, একটি অনাগ্রহ তৈরি হয়েছিল ভোট দেওয়ার ক্ষেত্রে, কারণ নির্বাচন ছিল একটি সেটি কি বলবো আমি, একদলীয় নির্বাচনের আয়োজনে এই ভোটটি হয়েছিল গত কয়েকটি নির্বাচনে। 2018-তে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা সেটি ছিল না, কারণ নির্বাচনের আগের কয়েকদিনের ঘটনা ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিমুখ করেছিল। এটি সত্য ঘটনা, যার কারণে এই অভিযোগ অমূলক নয়। আর আরেকটি কথা, বাংলাদেশে নির্বাচনের স্বতঃস্ফূর্ততা তখনই থাকে যখন সকল দলের অংশগ্রহণ থাকে, কিন্তু 2014 এবং 2024-এ বড় রাজনৈতিক দল বিএনপি তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। আরেকটি দল মানে তারা বিএনপির বিভিন্ন সময় বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করেছিল, জামাতে ইসলামী, তারাও নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারেনি নানা কারণে। এই যে এই অবস্থা তো সত্য ঘটনা। এই সত্য ঘটনার মধ্য দিয়ে যে নতুন যে এখন বড় একটি বিষয় যে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষকে যে এই ভোটের বিমুখতা থেকে মানুষকে আবার ফিরিয়ে আনা, আস্থায় ফিরিয়ে আনা, সেটি একটি বড় কাজ, সেটি রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। এবং যে রাজনৈতিক দলগুলো আছে তারা এটি করবে বলে আমার বিশ্বাস। এবং যেটি বলা হচ্ছে যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসভায় ভার্চুয়ালি যেই বক্তব্য দিলেন, তার মূল বক্তব্যের মধ্যে যদি আমি বিশ্লেষণ করি, তার তিনটি বিষয় ছিল। একটি হলো যে গত সরকার যে 15 বছর থেকে যেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শাসন করছিল, সেই সরকারের নানা দুর্নীতির বিষয়গুলো এবং অপশাসনের বিষয়গুলো তারা তুলে ধরা হয়েছিল। এই একটি বিষয়। আরেকটি বিষয় যে যেই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, সেই সরকারকে তারা একটি বার্তা দিতে চেয়েছে যে তারা যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপরে বর্তাবে। সুতরাং তারা যেন ব্যর্থ না হয় সেদিকে তাদেরকে সজাগ থাকতে বলেছে। এবং ব্যর্থ না হওয়ার মানে কতগুলো কারণ তারা বলেছেন, যে ব্যর্থ না হতে হলে তাদেরকে কিছু মৌলিক সংস্কার যেটি প্রয়োজন, যে মৌলিক সংস্কার না হওয়ার কারণে গত নির্বাচনগুলো হতে পারেনি বাংলাদেশে এবং গ্রহণযোগ্যতা পায়নি, মানুষের আস্থা অর্জন করতে পারেনি, সেই জায়গাগুলোতে আমাদের নির্বাচন কমিশনের বিশাল একটি ঘাটতি রয়েছে। সেই ঘাটতিগুলো পূরণ করা, কারণ নির্বাচন কমিশন বাংলাদেশের যেই অবস্থা আছে, তারা কিন্তু কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন তারা করতে পারে না। এটি একটি বড় বাংলাদেশে কিন্তু ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করতে হবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় যে কোনো দলীয় সরকারের অধীনে আসলে বাংলাদেশে কোনো নির্বাচন করলে সেটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ দলীয় বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের যেই অবস্থা হচ্ছে পারিপার্শ্বিক এবং সমস্ত দিক থেকে যে রাজনৈতিক দলগুলো নিরপেক্ষতা রাখতে পারে না, সেটি আমরা বিভিন্ন সময়ে দেখেছি। যেই দলগুলো যখন তারা ক্ষমতায় ছিল তাদের অধীন হয়নি, এবং বাংলাদেশে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোই কিন্তু
সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হয়েছে, জি এর জনাব বাইরে কোনো জি নির্বাচন হয়নি। রাশেদ আহমেদ, আমি এটি আপনার কাছে আসলে বলুন। যেটি বলছিলেন যে আমি যেই বিষয়টি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আগামী নির্বাচন দেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি সময় নেবে, বাংলাদেশের ভেতরে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে অস্থিরতা, সেটা কি আরো বাড়বে বলে আপনি মনে করেন কিনা? না, অস্থিরতা বাড়ার তো কিছু নাই। এই সরকারকে তো আপনার কিছুদিন সময় দিতেই হবে। দিতে হবে এই কারণে বিশাল একটা কর্মযজ্ঞ রয়েছে। এখানে এখানে একটি সুষ্ঠু নির্বাচন করার যেই বড় কর্মযজ্ঞ, সেটি কিন্তু ছোট করে বিষয় দেখার নয়। একটা নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশনের বেশ কতগুলো সংস্কার প্রয়োজন। আইনের দিক থেকে কতগুলো সংস্কার প্রয়োজন। সেগুলো না করে আপনি নির্বাচন দেবেন কি করে? এবং সেই নির্বাচন তো সুষ্ঠু অবাধ সুষ্ঠু হবে না, এবং নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে। এবং আপনি যদি কোনো দলকে নির্বাচনের বাইরে রেখে কিন্তু আপনি সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন না। যে সবারই অংশগ্রহণের মধ্যে একটি নির্বাচন করতে হবে। এটি যেমন একটি বিষয়। রাষ্ট্রীয় কাঠামোতে বড় একটি পরিবর্তন দরকার। যেই পরিবর্তনগুলো না হলে আপনি প্রশাসনের মধ্যে গত ১৫ বছরের যেই একটি জঞ্জাল, সেই জঞ্জাল রয়ে গেছে। জি আপনি সেগুলো না করে, সংস্কার না করে কিভাবে নির্বাচন দিবেন? তো আপনি যদি তাকে সময় না দেন, এই কাজগুলো যদি না করতে পারে, তাহলে তো আমাদের যেই পুরনো যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোই তো আবার আসবে নতুন। আবার একটি দল ক্ষমতায় আসবে এবং তারা তাদের এই পুরনো চরিত্রে ফিরে যেতে চাইবে। জি জনাব এই রাশেদ আহমেদ, জায়গাগুলো তো দরকার। জি জনাব রাশেদ আহমেদ, আমি আবারও আপনার কাছে আসবো। দুঃখিত আপনাকে মাঝপথে থামাতে হলো। আমরা আবারও আপনার কাছে আসবো। আমি এবার একটু যেতে চাই সাইফুল হোসেনের কাছে। আপনার কাছে একটি ভিন্ন প্রসঙ্গে আসলে জানতে চাবো। ভিন্ন প্রসঙ্গ বলতে হলে এটি আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়গুলো, তার মধ্যে অন্যতম বিদেশে অর্থ পাচার। এবং এই ক্ষেত্রে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাবো। এই যে বিদেশে যে অর্থ পাচার করে বাংলাদেশ থেকে, আমরা শুনি মানি লন্ডারিং করে, আরও নানা রকম কারসাজি রয়েছে। তো এটা তো নিশ্চয়ই ব্যাংকিং সিস্টেমেরও এর সাথে একটা সংশ্লিষ্টতা রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের একটা বিষয় রয়েছে। বিদেশে যেখানে অর্থ পাঠাচ্ছে, আসলে কিভাবে করে এই অর্থটা পাচার করে, এটা যদি আপনি ব্যাংকিং সেক্টরের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনি অর্থনৈতিক নানান প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত, এই জিনিসটা কি একটু সহজভাবে আমাদের বলবেন? ধন্যবাদ আজকে আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে বিষয়টা নিয়ে আপনি অবতারণা করলেন আলোচনার, অর্থ পাচার, এটা কিন্তু মানে খুব বহুল আলোচিত একটা বিষয়। এবং এখন আমরা যেটা জানতে পারছি, পত্রিকায় আপনারাও দেখেছেন, যে এখন পর্যন্ত প্রায় বাংলাদেশ থেকে 11,92,000 কোটি টাকা পাচার হয়েছে। এটা হিসাব করে পেয়েছে, কিন্তু এটার পুরা হিসাব করতে পারার কথা না, হয়তো এর পরিমাণ আরো অনেক বেশি হবে। অর্থ পাচারের বিভিন্ন রকম প্রক্রিয়া আছে। মূলত আমাদের যে অর্থ যেটা আমাদের দেশে আছে, সেই অর্থ যখন এই দেশ থেকে অন্য দেশে চলে যায়, সেটাই মূলত পাচার। টাকা দুইভাবে যেতে পারে। একটা হচ্ছে, ধরেন বিদেশে বাংলাদেশিরা যদি বিনিয়োগ করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বিডা এবং বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে যদি টাকাটা বাইরে নিয়ে যায়, দ্যাট উইল বি ইনভেস্টমেন্ট, যা আমাদের দেশ থেকে বিদেশে বিনিয়োজিত হচ্ছে। দ্যাট ইজ এ গুড থিং, কারণ বিদেশি অনেক কোম্পানি যেমন আমাদের এখানে ইনভেস্ট করছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা, প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা, সেটা। তো আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এখান থেকে টাকা চলে যাচ্ছে, যে বেগম পাড়া হচ্ছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম হচ্ছে, আমেরিকাতে যে মানে শত শত বাড়ি কিনছে, ইংল্যান্ডে যে মানে হাজার হাজার বাড়ি কিনছে, এই টাকাগুলো যে এখান থেকে চলে যাচ্ছে বাউন্ডারি, আমাদের দেশের বাউন্ডারি পেরিয়ে টাকা চলে যাচ্ছে বটে, কিন্তু সেটা বৈধ পথে নয়, অবৈধ পথে। যেহেতু অবৈধ পথে, এটা হচ্ছে পাচার, এবং এটা মানি লন্ডারিং একটা, এটা হচ্ছে দুর্দান্ত একটা অপরাধ। এই অপরাধ বিভিন্ন ভাবে ঘটে, কিন্তু সেই বিভিন্ন ভাবে ঘটার চাইতে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে এটা যায় কিভাবে। এটা অবশ্যই প্রধানত যায় কিন্তু ব্যাংকিং চ্যানেলে। ব্যাংকিং চ্যানেলে যায়, মানে বিভিন্ন ভাবে যায়। কারণ ধরেন আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যেতে পারে।
যেমন ধরেন যে জিনিসের দাম $1,00,000, সেটা আমি যদি $50,00,000 এলসি মানে সরি $50,000 এলসি খুলি, আর $50,000 আমি হুন্ডিতে পাঠিয়ে দিতে পারি। হুন্ডি একটা বহুল প্রচলিত একটা বিষয়, যেটা জানেন যে প্রায় দ্বাদশ শতাব্দীরও আগে থেকে এই হুন্ডি এই উপমহাদেশে চলছে। তাহলে এই যে হুন্ডির মাধ্যমে যে $50,000 পাঠিয়ে দিলাম, এটা কিন্তু টাকাটা ওপাশে চলে গেল বটে, এবং এটা কিন্তু বৈধ চ্যানেলে গেল না, অবৈধভাবে গেল। এবং এখান থেকে গভর্নমেন্টের যেটা আর্নিং এর পোর্শন, সেটা গভর্নমেন্ট পেল না, এবং ট্রানজেকশনটা এটা ইথিক্যাল ট্রানজেকশন হলো না, অবৈধ ট্রানজেকশন হলো, টাকা কিন্তু পাচার হলো। ওভার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা পাচার হতে পারে, এটা বৈধ চ্যানেলগুলোর মাধ্যমে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে যেটা হয়েছে, এটাকে আমরা বড় ধরনের লুটপাট বলছি। এই যে 11 লাখ 12 লাখ কোটি টাকা যেটা চলে গেছে বাইরে, এটার বেশি 80 থেকে 90% এটা কিন্তু হয়েছে ব্যাংক লোনের মাধ্যমে। মানে ব্যাংক থেকে ইন্টেনশনাল যারা খেলাপি, মানে দুই ধরনের ঋণ খেলাপি আছে পিতুল, আমি যেটা ক্লিয়ার করে বলি। একটা হচ্ছে মানে আনইনটেনশনাল ডিফল্টার, তারা সিচুয়েশনাল ডিফল্টার, বিজনেস করতে যে ব্যবসা খারাপ হয়েছে ফলে তাদের টাকা ডিফল্ট করেছে, তারা একটা পর্যায়ের। আর একটা হচ্ছে ইন্টেনশনাল ডিফল্টার, যার মধ্যে যেমন ধরেন আলম, যদি সালমানের প্রমাণের কথা বলেন, যে এনারা যেটা করেছেন, ব্যাংক থেকে টাকা বের করেছেন, শুধুমাত্র উদ্দেশ্যটা তাদের হচ্ছে এই টাকাটা তারা বিদেশে মানে এটা পাচার করবেন বা অবৈধভাবে অন্য পারপাসে ব্যবহার করবেন। ব্যাংক লোনের যে মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই লোনটা বের করে তারা কোনো প্রজেক্টে ইনভেস্ট করবেন, তা না করে এই টাকাটা অন্য ক্ষেত্রে ব্যবহার করেছে, অথবা দেশের বাইরে অন্য জায়গায় যেয়ে তারা এটা ইনভেস্ট করেছে, এবং সেখানে তারা বড় বড় ধনী হয়েছে। তাহলে ব্যাংক লোনের মাধ্যমে একটা বড় অর্থ পাচার হয়ে গেছে। আর একটা পাচারের ব্যাপার ঘটেছে, যে তারা হয়তো লিগালি টাকাটা আর্ন করেছে, কিছু মানুষ আছে লিগালি টাকা আর্ন করেছে, কিন্তু সেটা তারা তাদের ইনকাম ট্যাক্সে প্রদর্শন করে নাই, না করার ফলে সেই টাকাটা ব্ল্যাক মানিতে পরিণত হয়েছে, এবং এক পর্যায়ে এই টাকাটা তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে। যেমন ধরেন যেসব দুর্নীতিগ্রস্ত আমলারা আছেন, আমরা যেমন মতিউরের কথা জানি, আমরা বেনজিরের কথা জানি, এরকম হাজারো বেনজির, হাজারো মানে মতিউর আমাদের দেশে আছে, যারা কখনো ব্যবসা করে নাই, কিন্তু তারা দে হ্যাভ মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড এ লট অফ ফান্ডস, এবং সেটা তারা বিদেশে বিভিন্নভাবে তারা বিদেশে পাঠিয়েছে, সেটাও কিন্তু অর্থ পাচার। এই সব মিলিয়ে প্রায় 12 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এখন আপনি একটা কথা জিজ্ঞাসা করেছেন যে এই টাকাটা আনা সম্ভব কিনা। প্রথম কথা হচ্ছে জনাব সাইফুল হোসেন, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো, আমরা আবার আপনার কাছে আসবো, কিভাবে আসলে আনা যায় এই প্রশ্নটা আমি আপনার কাছে অবশ্যই আরো ভালোভাবে রাখবো। আসছি, তার আগে আমি আবার একটু রাশেদ আহমেদের কাছে ফিরে যেতে চাই অন্য একটি প্রসঙ্গে। জনাব রাশেদ আহমেদ, যে বিষয়টি আমি আপনার কাছে আসলে প্রশ্ন করতে চাইছি, গত 5 অগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, এবং দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের মেয়াদ কিন্তু 45 দিন পর শেষ হয়ে যাওয়ার কথা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে এ বিষয়ে কিছু জানেন না, যেমনটা আমি বলছিলাম। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি কি মনে করেন এই যে সাবেক প্রধানমন্ত্রী যে ভারতে অবস্থান করছেন, তার স্ট্যাটাস কি, তাকে কিভাবে ফেরত আনা হবে, অথবা এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে এই 45 ডেজের মধ্যেও কেন আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই যে এতগুলো দিন চলে গেল, এখনো পর্যন্ত ভারতের সাথে কোনো আলোচনা হয়নি, পররাষ্ট্র উপদেষ্টা যেটি জানিয়েছেন আমাদের। এখন এটার কি কারণ হতে পারে? যে একটা কারণ হতে পারে যে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, এইটা জানার থেকে অথবা এই বিষয়ে ভারতের সাথে আলোচনা করার থেকে তাদের হাতে এখন আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলোতে তারা মনোযোগী। আর একটা হতে পারে যে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার ব্যাপারে ভারতের সাথে আলোচনার জন্য আসলে ঠিক এখনকার সময়টা ঠিক নয়। আর একটা হতে পারে যে হয়তো তাদের আলোচনা হয়েছে, এগুলো আমরা যেটা বলি G2C, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, অনেক বিষয় থাকে যেগুলো সবসময় হয়তো বা জনগণের সামনে খোলাসা করা হয় না, অথবা এখনই খোলাসা করবে না, এরকম কিছু বিষয় থাকতে পারে। আপনি কি মনে করেন যে এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করা উচিত ছিল কিনা, পররাষ্ট্র উপদেষ্টা যেমনটা বলছেন? জি জনাব রাশেদ আহমেদ, আপনার সাউন্ডটা। জি, যেটি বলছিলেন যে আলোচনার আসলে একটি পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়নি,
প্রস্তুতি সেটিও হয়নি বাংলাদেশের পক্ষ থেকে। কারণ অন্তর্বর্তী সরকারের যেই 1 মাস সময়টা গেল, এই 1 মাসে তাদের নানাবিধ কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে, যার কারণে মানে এই বিষয়টাকে তারা গুরুত্ব অতটা দেননি। আর বিষয় যে বলছেন যে 45 দিনের মধ্যে তাকে আনার বিষয়টি, সেটি হচ্ছে কি সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু ভারতের উপরে। ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এখন রাজনৈতিক আশ্রয় দিয়ে তারা তাকে ফেরত দেবেন কি দেবেন না, সেটি হলো কি তাদের কিন্তু একটি বড় রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। একটি হলো কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে গেলেই যে কোন রাষ্ট্র তাকে ফিরে দিতে বাধ্য, বিষয়টি কিন্তু এইরকম নয়। কারণ আমরা জানি যে ভারতে কিন্তু যেমন তিব্বতের নেতা দালাই লামা কত বছর থেকে কিন্তু এই ভারতে আছেন, মানে সেটি তো তারা ফেরত দেয় না, চীন বারবার বলার পরেও। তো আমরা এখন বাংলাদেশের পক্ষ থেকে যে এই চাওয়াটা হবে, চাওয়াটার প্রক্রিয়া কিভাবে হবে এবং এটি কোন দেন দরবারের মধ্য দিয়ে হবে, সেটি কিন্তু অনেক হিসেব নিকেশ আছে। এবং যে চেয়ে ফেললেই তো হয় না, সেইটা চাওয়ার বিপরীতে কি ধরনের অন্যদিকে কি ধরনের চাওয়া থাকতে পারে, সেটিও একটি বিষয় আছে। যার কারণে আমার মনে হয় কি এটি এখনো আনুষ্ঠানিকভাবে চাওয়া হয় নাই, এটি সত্য, এবং চাওয়াটা কিভাবে হবে, তার প্রস্তুতিটা কি হবে সেটি নিয়ে মানে এখনো চক আউট করা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যার কারণে এটি আনুষ্ঠানিকভাবে কিছু করা হয় নাই। এবং চাইলেই যে পাওয়া যাবে সেটিও তারা ভাবছেন কিভাবে এটি যদি না পাওয়া যায় সেটির মোকাবেলা কি হবে। বা কারণ বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ায় ভারতের অনেক কিছুরই কিন্তু আপনার বোঝাপড়ার বিষয় আছে। সেই বোঝাপড়াটা আপনাকে বুঝতে হবে। সেখানে একজনকে চাইলাম অথবা পেয়ে গেলাম, না পেলে তার রিয়াকশনটা কি হবে, সেগুলো তো মানে অনেক বিষয় কিন্তু বলার আছে। কারণ ভারতের সাথে আমাদের যেমন ব্যবসা আছে, আমাদের বর্ডার আছে, আমাদের মানে আরো কিছু বিষয় যেমন বিদ্যুৎ আনা নেওয়া, আমাদের পানি বন্টন, আমাদের নানাবিধ কিন্তু এখানে ইস্যু আছে। যে ইস্যুগুলোর মীমাংসাও কিন্তু একটি বড় একটি বিষয়, যে এই মীমাংসার পদ্ধতি যে এটি কিভাবে চাইবেন এবং চাইলেই আপনার ভারতকে থেকে যে সহসা পাওয়া যাবে এবং পাওয়া যাওয়ার প্রক্রিয়াটা কি হবে সেটিও কিন্তু বুঝতে চাইছেন। জি অবশ্যই জনাব রাশেদ আহমেদ, জি আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যে অবশ্যই এটি একটি জটিল প্রক্রিয়া এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমরা জানি। মূলত আসলে পদক্ষেপটি নেয়া কবে নিবে অথবা নিতে পারে অথবা বিষয়ে যোগাযোগ, এই বিষয়টি আসলে আপনার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আবারও ফিরে আসবো। এখানে আমি একটু বলি যে আপনাকে যদি কাউকে চাইতে হলে তার বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট আপনার অপরাধের যে মামলা, সেই মামলাও কিন্তু এখনো পুরোপুরি জি জনাব রাশেদ আহমেদ আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হবে। অপরাধ হিসেবে চিহ্নিত করে তারপর তাকে চাওয়ার বিষয়টি হচ্ছে কি সরকার মনে হয় ভাবছে। জি ধন্যবাদ জনাব রাশেদ আহমেদ, দুঃখিত আপনাকে আবারও আমাকে থামাতে হলো, কারণ আমাকে একটি বিরতি নিতেই হবে। বিরতি থেকে ফিরে দর্শক আমরা আলোচনা চালিয়ে যাব। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন রাশেদ আহমেদ, সিনিয়র সাংবাদিক, এবং সাইফুল হোসেন, অর্থনীতি বিশ্লেষক। আমরা বিরতিতে যাওয়ার আগে রাশেদ আহমেদের সাথে কথা বলছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এবং এই প্রসঙ্গে আলোচনা করছিলাম। আমি যে প্রশ্নটি আপনার সাথে কাছে রাখতে চাই রাশেদ আহমেদ, সেটি হচ্ছে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম এর সাথেই আসলে সম্পর্কিত। এস জয়শঙ্করও আজকে একটি গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে তারা স্থিতিশীল সম্পর্ক রাখতে চান। আমি এখানে যে প্রশ্নটি করতে চাই, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ কি আপনার চোখে পড়েছে যা দুই দেশের স্থিতিশীল সম্পর্কের জন্য সহায়ক? অথবা যেমন আমরা দেখেছি যে আদানির পক্ষ থেকে এনার্জি সেক্টরে বিদ্যুতের যে অর্থ সেটি চাওয়া হয়েছে, বাণিজ্যিক নানা লেনদেন আছে ভারতের সাথে বাংলাদেশের, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসে, সেক্ষেত্রেও আসলে একরকমের একটা বোঝাপড়া, এক ঘাটতি দেখা দিয়েছে বলা যেতে পারে।
এই আপনি বিষয়টি কিভাবে দেখছেন যে আসলে ভারত কি এখনো পর্যন্ত এই ইন্টারিম যে গভর্নমেন্ট এর সাথে কোনো উদ্যোগ নিয়েছে সম্পর্ক উন্নয়নের? ধন্যবাদ আপনাকে। এখানে দুটি বিষয় আপনি যেটি বললেন সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিষয়। ব্যবসা একটি বিষয়, রাজনৈতিক যে সম্পর্ক সেটি একটি বিষয়। আদানির সাথে সরকারের যেই চুক্তি হয়েছে বিদ্যুৎ নিয়ে, সেটি হচ্ছে ব্যক্তির সাথে, প্রতিষ্ঠানের সাথে সরকারের হয়েছে। সেখানে আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো কিন্তু ট্রিটি হয় নাই, যার কারণে আদানি যেই তাদের বাংলাদেশের কাছে যেই পাওনা বিদ্যুৎ সেটি চেয়েছে, এটি একটি ভিন্ন বিষয়। যেমন আপনার মিয়ানমারের সাথে বাংলাদেশের কিন্তু একটি সম্পর্ক খুব মানে নানা দিক থেকে খারাপ, যেটি হচ্ছে কি রোহিঙ্গার ইস্যুকে নিয়ে। তাই বলে কি মিয়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য বন্ধ আছে? সেটি বন্ধ নাই। ঠিক একইভাবে ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য মানে সেটি একটি সম্পর্কের বিষয়। যদি রাজনৈতিক সম্পর্ক খারাপও হয়, সেটি কিন্তু ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু খারাপ হয় না, সেটি তার মতো করেই চলে। তো এইখানে সম্পর্ক খারাপ হওয়ার কিন্তু ওই রকম মানে কিছু দেখা হয়নি। বাংলাদেশ থেকে কয়েকটি বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছিল, যেটি আপনি জানেন যে আমাদের বন্যা পরিস্থিতি, আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে বন্যা পরিস্থিতি ছিল সেটির জন্য ভারতকে দায়ী করা হয়েছিল, কিন্তু ভারত সেটি বলেছে না, এর জন্য তারা দায়ী না, এতে প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক কারণেই এটি দায়ী, এবং যে বাদ করলে দেওয়ার কথা বাংলাদেশ থেকে অভিযোগ করা হয়েছিল, সেটি বলা হয়েছিল যে এটি নর্মাল প্রসেসেই যখন পানি একটি উচ্চতায় চলে যায় সেই বাঁধগুলো, গেটগুলো খুলে যায়, স্লুইস গেটগুলো। এই যে একটি বিষয় থেকে অভিযোগ করা হয়েছিল, এছাড়া নয়। এবং ভারত সেটি জানে যে পার্শ্ববর্তী রাষ্ট্রকে অস্থিতিশীল করে রেখে এবং তাকে অখুশি রেখে তারাও যে খুব মানে ভালোভাবে থাকতে পারবে সেটি তারা জানে না, যার কারণেই আজকে ভারতের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কথা বলা হয়েছে। তারা স্থিতিশীল একটি পরিবেশ বাংলাদেশের সাথে এবং সুসম্পর্ক রাখতে চায়, এবং আমরাও যদি স্থিতিশীল পরিবেশে থাকতে চাই তাহলে ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রেখেই আমাদের চলতে হবে। কারণ আমরা কিন্তু বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। সেই ক্ষেত্রে বৈরী সম্পর্ক রেখে দুই দেশের কিন্তু কারোই লাভবান মানে হবে না এখানে। আর এটি একটি বড় বিষয়, এবং যার কারণে বাংলাদেশ থেকেই কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন যে ভারতের সঙ্গে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চান। এর আগে তিনি বলেছেন, আজকে জয়শঙ্কর তিনিও কিন্তু একই কথা বললেন। জি জনাব রাশেদ আহমেদ, আমি এই কথা থেকে আসলে একটু অন্যদিকে যেতে চাই, যেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং এগুলো নিয়ে কথা বলছিলাম। আরেকটি বিষয় যেটি খুবই লক্ষণীয়, আপনিও খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন, যে 15-16 বছর ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরপরে সাবেক প্রধানমন্ত্রী ভারতে এবং আপনার মন্ত্রী এমপি তাদের বলতে গেলে সবাই বেশিরভাগই পলাতক অথবা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে একটি পরিস্থিতি। এমনকি স্থানীয় যে নেতাকর্মী আছেন তারাও হয়তোবা নিরাপত্তা আতঙ্কে অথবা নানা কারণে, আমার ঠিক জানা নেই কী কারণে তারা কথা বলছেন অথবা চুপ আছেন। কিন্তু এইখানে যে বিষয়টি আমি বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ অনেক পুরাতন রাজনৈতিক দল, তারা গত 15-16 বছর ক্ষমতায় থেকেছে। এখানে যারা অপরাধ করেছেন, যারা দোষ করেছেন, বাংলাদেশের জনগণের একটি বড় অংশ তাদের পছন্দ করছে না, সব ঠিক আছে, কিন্তু এখানে কি 2-4-5 জন এমন লোক নেই যারা কথা বলবেন? আমি জানি না, আমি এর মধ্যে বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের পক্ষ থেকে কোনো কথা, যদি তাদের ভুল অপরাধ স্বীকার করে অথবা তারা যদি তাদের পক্ষেও কিছু বলতে চান সেই বিষয়ে। কিন্তু আমার যে প্রশ্নটা, তারা কি তাহলে বাংলাদেশে আগামীতে রাজনীতি করবেন না? তারা তো নিশ্চয়ই রাজনীতি করবেন। তাহলে কেউ কেন কথা বলছেন না? এটা কি তাদের মুখ বন্ধ রাখতে বলা হয়েছে? আর যদি সেটা বলাই হয়ে থাকে তাহলে তারা আসলে আগামীতে কিভাবে রাজনীতি করবেন যদি জনগণের সামনে যদি নিজেদের কথাটাই না বলেন? হয় তারা তাদের নিজেদের ভুল অথবা আমি যেটি বলছি যেটি হচ্ছে কি, কর্তৃত্ববাদী শাসনের কারণে কিন্তু আওয়ামী লীগ জনরোষের মধ্যে পড়েছে, এবং এই জনরোষের মধ্যে পড়ার কারণে তাদের কারোই এখন সাহস হচ্ছে না কথা বলার জন্য। কারণ কোনো না কোনো ভাবে মানে কেউ না কেউ নানাভাবে অভিযুক্ত, সেটি আপনার তৃণমূল পর্যায় থেকে হোক আর
শীর্ষ পর্যায়ে হোক, কোনো না কোনোভাবে তাদের এই 15 বছরের যে শাসন, সেই শাসনের কারণে কিন্তু মানে তারা নানাভাবে এইটা মানুষের উপরে তাদের আস্থা হারিয়েছে, এবং আস্থা হারিয়েছে বলেই তো তাদের পতন ঘটেছে। তো এই অবস্থায় আসলে কথা বলার মতো প্রথম দিক হচ্ছে কি, কথা বলার মতো অবস্থান তাদের নেই, কারণ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটেছে। তো এই একটা হচ্ছে কি তাদের অবস্থান নেই, দ্বিতীয়ত কোনোভাবে মানে কেউ না কেউ, সেটি হচ্ছে কি অভিযুক্ত, তারা নানাভাবে অভিযুক্ত। কেউ দুর্নীতি দায়ে অভিযুক্ত, কেউ রাজনৈতিক ভাবে কর্তৃত্ব পরায়ণতার কারণে তারা অভিযুক্ত, তারা সেটি সব পর্যায়ে, যার কারণে কথা বলার মতো অবস্থা এই মুহূর্তে তাদের নেই। তাই বলে কি আপনি যেটি বলছিলেন, তাহলে তারা কিভাবে রাজনীতি করবে? রাজনীতি কোনো না কোনো ফর্মে তারা হয়তো ফিরে আসবে, কিন্তু এখনকার জন্য, এই সময়ের জন্য কিন্তু তাদের সেই অবস্থার মধ্যে পরিবেশ নাই তাদের এটি করার জন্য। কারণ আপনি আওয়ামী লীগ যদি একটি ভোটের হিসেব ধরলেও তো একটি বড় অঙ্কের, যদি 40% লোক ভোট দিয়ে থাকে, যদি আমরা 2008-এর নির্বাচনকে মানদণ্ড হিসেবে ধরি, 39-40 এই পার্সেন্টেজ যদি ভোট দিয়ে থাকে, তো একটি বিশাল জনগোষ্ঠী তো আওয়ামী লীগের সমর্থক। তাহলে কি তারা কোনো না কোনো ভাবে তাদের রাজনৈতিক কোনো ফরমেশন তো তৈরি করতে হবে, সেটি নতুন নেতৃত্বের মধ্য দিয়েও হতে পারে, হবে, কারণ তাদেরকে বাদ দিয়ে তো আবার রাজনীতিও সম্ভব না। তো সেটি হবে, সেটি সময় বলে দিবে তারা কখন কি করবে। এই নেতৃত্বের বাইরে নতুন নেতৃত্বের মধ্য দিয়ে হয়তো কোনো না কোনো ভাবে তারা উঠে আসবে, কারণ একটি আওয়ামী লীগ একটি দল, একটি আদর্শ, সেই আদর্শে হঠাৎ করে তো বিলীন হয়ে যাবে না, সেটি হয়তো সময় লাগবে। কিন্তু এখন পরিস্থিতি তাদের কোনোভাবেই অনুকূলে নয়, কারণ জনরোষের মধ্যে তারা আছে। জি, রাশিদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। এখন আমি একটু সাইফুল হোসেন আপনার কাছে আসতে চাই। রাজনীতি নিয়ে দীর্ঘ আলাপ করলাম, এটাও রাজনীতি সংশ্লিষ্টই, যে অর্থ পাচারের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, এই যে এই অর্থ পাচার হয়েছে, এগুলো আসলে ফেরত আনার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলছে। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আহসান এইচ মনসুর, তিনিও জানিয়েছেন যে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। আমি যে বিষয়টি জানতে চাই, যে এই যে পাচার হওয়া অর্থ বিভিন্ন দেশ থেকে ফেরত আনতে হলে সরকারকে কিন্তু নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এবং এই অর্থ ফেরত পাওয়ার আসলে সম্ভাবনা কতটুকু? কারণ বিভিন্ন দেশে, কানাডায়, আমেরিকায়, বিভিন্ন জায়গায় অর্থ রয়েছে, নিশ্চয়ই বিভিন্ন দেশের সাথে নেগোসিয়েশন, ব্যাংকিং যে বিষয়গুলো রয়েছে, অথবা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, নানা রকম বিষয় রয়েছে। কিন্তু আমি আসলে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, যে সরকারের প্রক্রিয়াটা কি হতে পারে? ধন্যবাদ প্রীতুল। ব্যাপার হচ্ছে, বুঝতে হবে বর্তমান সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। তারা অনেক লম্বা সময়ের এজেন্ডা নিয়ে আসেন নাই, এবং ওনারা এমন একটা সময় এই ক্ষমতায়, তাদের ক্ষমতায় আসলেন যে সময়টা কিন্তু অর্থনীতি খুব ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গেছিল, এবং সেই অর্থনীতি, সেই ভঙ্গুরতা কাটিয়ে এখনো কিন্তু আমরা সামনে যেতে পারি নাই। আর্থিক খাত যেভাবে পর্যদস্ত হয়েছে, সেরকম আর কোনো খাত, সব খাতই পর্যদস্ত, কিন্তু আর্থিক খাত সবচেয়ে বেশি ভালনারেবল। এখন বর্তমান সরকারের যারা অর্থ বিষয়ক জিনিসগুলো দেখছেন, যেমন ধরেন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, প্লাস বাংলাদেশ ব্যাংক, খুব সৌভাগ্য যে এনারা তিনজন, ধরেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপরে অর্থ উপদেষ্টা যিনি আছেন বাংলাদেশ ব্যাংকের, আগের গভর্নর ছিলেন, আর বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর, ওনারা তিনজন তারা তাদের সে অভিজ্ঞতা, মেধা, সততা সবই আছে এই কাজটা করার জন্য। কিন্তু তাদের কিন্তু আর্থিক খাতকে স্টেবল করা প্রধান চ্যালেঞ্জ। টাকা ফেরত আনা এটা তো একটা ব্যাপার, তার আগের ব্যাপার হচ্ছে আমাদের ভিতরে লিকুইডিটি ক্রাইসিস কিন্তু মারাত্মক। আমরা ওভার বার্ডেনড উইথ ফরেন লোন, এইসব পেমেন্ট বাকি, $100 বিলিয়ন বেশি ফরেন লোন, 2 লাখ কোটি টাকার বেশি হচ্ছে আপনার খেলাপি ঋণ, 12 লাখ কোটি তো পাচার হয়ে গেছে। জি, গতকালকে এবং আজকে যেটা হচ্ছে, যে আমি জাস্ট মাঝখানে আপনাকে একটু বলে রাখি, যে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি কিন্তু বলেছে যে বাংলাদেশকে একটি অর্থ সহায়তা দিবে,
জি বলুন প্লিজ। না, আমি সেদিকে যাচ্ছি। তো তার মানে মানে এই ইন্টারিম গভর্নমেন্টের যারা অর্থনৈতিক বিষয়টা দেখছে, ব্যাংকিং এবং টোটাল আর্থিক খাতটা যারা দেখছে, তাদের দুটো চ্যালেঞ্জ মূলত। মানে ভিতরটাকে গোছানো হচ্ছে মেইন চ্যালেঞ্জ। মানে যে টাকাটা মানে হয়েছে, দ্যাট ইজ ক্লাসিফাইড হয়ে গেছে, অনাদায়ী হয়ে গেছে, যে টাকাটা লুণ্ঠিত হয়েছে, এই টাকাটা ফেরত আনা। এবং এই লুণ্ঠিত টাকারই বড় অংশ চলে গেছে বাইরে। প্রথমত কাজ হচ্ছে এখানে লিকুইডিটি যে ক্রাইসিস, ব্যাংকগুলোর মধ্যে যে ইনস্ট্যাবিলিটি, অনেকগুলো ব্যাংক দেউলিয়াত্বপনায় ভুগছে, অনেকগুলো ব্যাংক তাদের প্রভিশন শর্টফলে ভুগছে, তারা টাকা পয়সা কিন্তু অনেক ক্লায়েন্টের টাকা পয়সা দিতে পারছে না, ব্যাংকে একটা অনাস্থা তৈরি হয়ে গেছে ব্যাংকিং সেক্টরে। তো এইটাকে স্টেবল করা একটা ব্যাপার। আগের গভর্নমেন্ট যেটা করতেছিল সেটা হচ্ছে যে যখনই কোনো লিকুইডিটি ক্রাইসিস হচ্ছিল, তারা কিন্তু টাকা ছেপে তাদের লিকুইডিটি ক্রাইসিস মিট করছিল। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বলছে যে না, আমরা টাকা ছেপে কোনো ব্যাংকে লিকুইডিটি মিট করবো না। তবুও কিন্তু কিছু টাকা ছেপে কিন্তু এক্সিম ব্যাংকে তারা দিতে হয়েছে বিশেষ অবস্থায়, কারণ তারা বাধ্য হয়েছে দিতে। তারপরে তারা একটা ব্যবস্থা করেছে, এটা আমি বলে নেই, তারপর পাচারের কথাটা বলি। তারপরে যে প্রসঙ্গটা এখন এসছে যে না, দে উইল নট প্রিন্ট এনি মানি, রাদার তারা যেটা করবে, যাদের মানে ব্যাংক, তো ভালো ব্যাংক কিছু আছে, তাদের কাছে লিকুইডিটি, এক্সেস লিকুইডিটি আছে। এখন কন্ট্রাকশনারি মনিটারি পলিসি চলছে আমাদের এখানে, তাদের যে মানে এক্সেস লিকুইডিটি আছে, এইটা যেগুলো উইক ব্যাংক তাদেরকে তারা দিবে। বাংলাদেশ ব্যাংক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিবে তাদের। যদি ওই উইক ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে না পারে এবং তাদের টাকা পরিশোধ করতে না পারে, তাহলে ওই গ্যারান্টির কারণে বাংলাদেশ ব্যাংক তাদের টাকা দিতে বাধ্য থাকবে। এইভাবে তারা কিন্তু লিকুইডিটিটাকে ম্যানেজ করার চেষ্টা করছে এবং লোন গ্রোথ জন্য বেশি না হয় সেদিকে খেয়াল করছে। ব্যাংকে বিভিন্ন ধরনের, যেমন টাকা মানে প্রথম ছিল 1 লাখ টাকা, পরে 2 লাখ টাকা ওঠানো, এখন সেটা থেকে সরে এসছে। এবং এসালমের না, আর একটা কথা, যে ব্যাংকিং খাত থেকে প্রায় 90,000 কোটি টাকা কিন্তু বাইরে চলে গেছিল, দ্যাট ইজ দেশের বাইরে না, ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল। সেক্ষেত্রে 30,000 কোটি টাকা ফেরত এসছে বলে গভর্নর জানিয়েছে। তার মানে লিকুইডিটি ক্রাইসিস একটু একটু করে কমছে। ওদিকে ধরেন বিদেশে যেটা মানে রেমিটেন্স, সেই প্রভাব বাড়ছে, রিজার্ভ কিন্তু আর কমছে না। ফলে কিছু কিছু সুখবর এখানে আছে, কিন্তু এর সাথে যুক্ত করতে হবে বিদেশ থেকে যে টাকা আনার বিষয়টা, ফেরত আনার বিষয়টা। আমরা দুর্নীতি দমন সংস্কার যে কমিশন হয়েছে, সেটার যিনি দায়িত্ব নিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, যিনি টিআইবিতে ছিলেন আগে, আমরা জানি, উনি কিন্তু একটা কথা বলেছেন যে বিদেশে যে পাচার হয়েছে যে টাকা, এই টাকা ফেরত আনা সম্ভব। এটা আমরাও জানি যে ফেরত আনা সম্ভব, অসম্ভব। সাইফুল হোসেন, আমাদের হাতে অনুষ্ঠানে আর খুব কম সময় রয়েছে, 2 মিনিট রয়েছে, আপনি যদি একটু সংক্ষেপে জিনিসটা আমাদের গুছিয়ে বলতেন। আমি সেটাই বলি, যে ব্যাপার হচ্ছে যে ফেরত আনা সম্ভব, কিন্তু ইট উইল টেক এ লং টাইম। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার টাকা ফেরত কতটুকু আনতে পারবেন, কিন্তু সৌভাগ্যের বিষয় আছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক সাংঘাতিক সুন্দর, উনি যদি চেষ্টা করেন তাহলে কতটুকু হয়তো অল্প আদায় করতে পারবেন, এবং পরবর্তীতে নির্বাচিত হয়ে নির্বাচিত সরকার যদি সেই প্রসেসটা কন্টিনিউ করেন, তাহলে এক সময় হয়তো আমাদের বেশিরভাগ কালো টাকা যেটা বাইরে চলে গেছে, সেই টাকাটা ফেরত আসতে পারে, আমরা সে আশা করতে পারি। কিন্তু প্রচেষ্টা এটা অব্যাহত রাখতে হবে। এবং আমি আরেকটা কথা বলি, যে অন্তর্বর্তীকালীন যে সরকার, যেটা সাহেব ভাই বলছিলেন, ওনাদের কিন্তু একটু সময় দিতে হবে। মানে সংস্কারের জন্য এটা একটা সংস্কার কাজ, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। স্পেশাল এজেন্ডা নিয়ে তারা কিন্তু ক্ষমতায় বসছেন। সংস্কার কাজ করে যদি এইগুলাকে মোটামুটি একটা সেটেলমেন্টের পর্যায়ে নিয়ে আসার আগেই যদি নির্বাচন দেন, আবার যদি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দেয়, তাহলে আবার সেই যে লাউ সেই কদু, আগের মতো অবস্থা হবে। কারণ বিএনপির সময়কালও আমরা দেখেছি, আওয়ামী লীগের সময়কাল তো আমরা রিসেন্টলি দেখলাম। জি জি, জনাব সাইফুল হোসেন, আপনাকে ধন্যবাদ। জনাব রাশেদ আহমেদ, আমরা একদম শেষ পর্যায়ে আছি, আপনি 30 সেকেন্ডে যদি আপনার কোনো কিছু শেষ কথা বলতে চান আজকের আলোচনার বিষয়ে। ধন্যবাদ। শেষ কথা এইটুকুই বলবো যে বাংলাদেশে যে বর্তমান অবস্থা আছে, যে সংবিধান কাঠামো আছে, যে নির্বাচন কমিশন আছে, প্রশাসন যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় প্রচলিত ব্যবস্থা রেখে বাংলাদেশে কিন্তু আপনার সুষ্ঠু ধারায় একটি গণতান্ত্রিক ব্যবস্থা, এবং সেটি কিন্তু সম্ভব না। এটির পরিবর্তন এবং সংশোধন খুবই জরুরি। এখানে যে কেউই ক্ষমতা বসুক না কেন, তারা স্বৈরতান্ত্রিক হয়ে যাবে যদি এই ব্যবস্থাগুলো এখন ঠিক করা না হয়। আমি বারবার বলছি, রাজনৈতিক দলের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাড়াহুড়ো করে দিয়ে দিলেই আপনার যেই সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যার সমাধান হবে না। এই জন্য এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে সময় দিতে হবে এবং কতগুলো জরুরি ভিত্তিতে সংস্কার সেটি বাংলাদেশে করতে হবে।
সেটা সাংবিধানিক সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে, আমলাতান্ত্রিকতার সংস্কার করতে হবে, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী সেটির সংস্কার করতে হবে, রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য সেটি আনতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেটিও আনা জরুরি। এককভাবে যে একজন রাষ্ট্র চালাবে এবং রাষ্ট্র চালাতে গিয়ে তিনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে চলে যাবে, সেটি যদি আবার হতে দেয়া হয় কিন্তু আমরা আবার পেছনের দিকে চলে যাব, মানুষ হতাশা হবে, বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। জি, রাশেদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ এবং সাইফুল হোসেন আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য, এবং আশা করি যে ভবিষ্যতেও আপনাদেরকে অতিথি হিসেবে পাবো। অনেক ধন্যবাদ আবারও। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।